ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ২৮। ইসাবেলার মন আজ অদ্ভুত এক আনন্দে ভরে আছে। বহুদিনের অপেক্ষা, লুকিয়ে রাখা অনুভূতি, ভয় আর বাধা পেরিয়ে অবশেষে আজ তাদের ভালোবাসা পূর্ণতার পথে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে সাজিয়ে নিচ্ছে, কেশে আঙুল বুলিয়ে, ঠোঁটে হালকা রঙে প্রাণের স্পর্শ দিয়ে। হৃদয় যেন অধীর হয়ে আছে ভালোবাসার ডাকে সাড়া দিতে। কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদের কঠোর নজরদারির ফাঁক গলে নিঃশব্দে বেরিয়ে আসে সে। রাতের বাতাসে ভেসে আসে ফুলের গন্ধ, আর দূরে কোথাও বাজ পাখির ডাক। মনে হয় প্রকৃতিও আজ তাদের সাক্ষাতের সাক্ষী হতে চলেছে। অল্প দূরে অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সেই নেকড়ে ছেলেটি, যার চোখে যেন হাজার বছরের আকুলতা। ইসাবেলাকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি, যা অন্ধকারকে উজ্জ্বল করে তোলে। এক বিন্দু দ্বিধা না করে ইসাবেলা এগিয়ে যায়, তার উষ্ণ হাতে নিজের হাত রেখে দেয়। দুজনের হাতের মাঝে যেন এক নীরব শপথ বোনা হয়, যা ভাঙার সাধ্য কারণেই। তারা ধীরে ধীরে পা বাড়ায় নিকারো রাজ্যের দিকে। সেখানে অপেক্ষা করছে নতুন এক গল্পের সূচনা। নিকারো রাজ্যের রাজপ্রাসাদ আজ শান্ত। আকাশে নীলিমা যেন রাজ্যের সাদা প্রাসাদের গায়ে মাখামাখি করছে। সেই প্রাসাদের একদিকের বারান্দায় দাঁড়িয়ে আছে ক্যালিয়ন, রাজা। কিন্তু আজ তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটে হালকা আশ্বস্তকর হাসি, যা দূরের পাহাড়ের মতো ধীর আর একই সাথে কোমল। কিছুক্ষণের মধ্যেই বারান্দার দিকে এগিয়ে আসে ড্যানিয়েল। প্রথা মেনে ক্যালিয়নের অনুমতি নিয়ে সে ইসাবেলাকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে। ইসাবেলার চোখে কৌতূহল আর সামান্য স্নিগ্ধ লজ্জা। এই প্রথমবার সেই রাজাকে সামনে দেখছে। ড্যানিয়েল সশ্রদ্ধ ভঙ্গিতে বলে, উনি নিকারো রাজ্যের রাজা, লর্ড কানিয়ন। আর লর্ড, উনি আমার গার্লফ্রেন্ড। খুব শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি। ইসাবেলা মিষ্টি হাসি দিয়ে ক্যালিয়নের সামনে মাথা নোয়ায়, রাজাকে তার প্রাপ্য সম্মান জানায়। ক্যালিয়নের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। বা, খুব সুন্দর জুটি তোমরা, একসাথে তোমাদের দারুণ মানিয়েছে। দোয়া করি খুব শীঘ্রই বিয়ে করো আর সুখে শান্তিতে সংসার করো। কথাটা শুনে ইসাবেলার গালে হালকা লাল আভা ছড়িয়ে পড়ে। ক্যালিয়ন মৃদু রসিকতা করে বলে, আমাদের রাজ্যের হবু বউ হয়ে গেলে লজ্জা পাওয়ার কিছু নেই কিন্তু। এরপর তিনি ড্যানিয়েলের দিকে তাকিয়ে স্নেহভরে বলেন, অনেক পথ পাড়ি দিয়ে এসেছিস, আগে বিশ্রাম কর আর ওকেও বিশ্রাম নিতে দে। ড্যানিয়েল সম্মতি জানিয়ে ইসাবেলাকে নিয়ে তার জন্য নির্ধারিত কক্ষে যায়। সেখানেই তাকে কিছুটা সময়ের জন্য বিশ্রাম করতে বলে। তারপর আবার ক্যালিয়নের কাছে ফিরে আসে, যেন আরও কিছু কথা বাকি আছে তাদের মধ্যে। আজ ক্যালিয়নের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, ঠোঁটে তৃপ্তির হাসি যেন মুছে যাওয়ার নামই নিচ্ছে না। দীর্ঘদিনের অপেক্ষা, পরিকল্পনা, ধৈর্যের ফল আজ তার হাতে। মন ভরা এক বিজয় অনুভূতি। তার পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ড্যানিয়েল। পদচিহ্নের শব্দও যেন হারিয়ে গেছে এই নীরবতায়। ক্যালিয়ন ধীরে পেছনে ঘুরে দাঁড়ায়, চোখে স্নিগ্ধ অথচ তীক্ষ্ণ দৃষ্টি, আর সাবাসী ভরা কণ্ঠে বলে, গুড জব ড্যানিয়েল। আমি জানতাম এই কাজটা একমাত্র তুইই করতে পারবি। আর দেখ, তুই করেও দেখিয়েছিস। আমরা অবশেষে আমাদের বহুদিনের মিশনে সফল হয়েছি। আমার আনন্দ তা তোকে ভাষায় বুঝিয়ে বলতে পারবো না। তারপর সেই হাসি ধীরে ধীরে বদলে যায়, কণ্ঠ আরও গভীর, ঠান্ডা অথচ ধারালো হয়ে ওঠে। ওই জানোয়ারের বাচ্চা আমার কাছ থেকে আমার হৃদয় কেড়ে নিয়েছিল। আজ দেখ, আমি ওর কাছ থেকে ওর কলিজাকে ছিনিয়ে নিয়ে এসেছি। এই কথাগুলো শোনার পর ড্যানিয়েলের মুখে খুশির আভা থাকার কথা ছিল, কিন্তু সে দাঁড়িয়ে থাকে এক অদ্ভুত নিস্তব্ধতায়। চোখে অনিশ্চয়তার ছায়া, ঠোঁট কাঁপে। কিছু বলতে চায়, কিন্তু ক্যালিয়নের সামনে সাহস হারিয়ে ফেলে। বুকের ভেতরে যেন অজানা যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ে। সে কি তবে অজান্তে ইসাবেলার মায়ে জড়িয়ে পড়েছে? বাতাসে যেন এক গোপন ঝড়ের ইঙ্গিত মিলছে। সকালটা ছিল অদ্ভুত। আকাশে রোদ উঠেছে ঠিকই, কিন্তু জানালার ফাঁক গলে আসা আলো যেন কোন এক গোপন অন্ধকারে ঢাকা। ঘরে ভারী নীরবতা, কেবল দূরে কোথাও অচেনা এক পাখির ডাক শোনা যাচ্ছে। এলিনা নিজের কক্ষে গভীর ঘুমে ডুবেছিল, আর তার পাশেই নিঃশ্বাসের মৃদু ওঠানামা নিয়ে শুয়ে আছে জাইম। হঠাৎ ঘুমের আবরণ ধীরে ধীরে সরতে শুরু করে এলিনার চোখ থেকে। সে চোখ মেলে ধীরে উঠে বসে, মাথা এখনো কেমন যেন ঝিমঝিম করছে। মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। বিছানা ছাড়তে গিয়ে হঠাৎ কম্বলের ভেতরে নিজের দিকে তাকাতেই তার বুক ধক করে ওঠে, চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, যেন এক মুহূর্তে হৃদয়ের স্পন্দন আটকে গেছে। কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে পাশে তাকায়, আর তখনই দেখতে পাই জাইমকে শান্ত ঘুমে আচ্ছন্ন। তবু যেন তার নীরব উপস্থিতি সবকিছু বলে দিচ্ছে। পরের মুহূর্তে এলিনা যেন এক আকাশ পরিমাণ চমকে ওঠে। গত রাতের ঘটনাগুলো বুঝতে
তার আর কোনো শব্দ বা প্রমাণের প্রয়োজন পড়ে না। নিঃশ্বাস দ্রুত হয়ে আসে, চোখে আতঙ্কের ছায়া গাঢ় হয়। চাদরটা শক্ত করে জড়িয়ে পুরো শরীর ঢেকে নেয় সে, যেন সেই কাপড়ই তার একমাত্র আশ্রয়। তারপর হুড়মুড় করে বিছানা ছেড়ে উঠে দৌড়ে ঢুকে যায় ওয়াশরুমে। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুম ভেঙে যায় জাইমের। সে চোখ মেলে তাকায়, পাশের ফাঁকা জায়গাটায় হাত বুলিয়ে বুঝতে পারে এলিনা আর সেখানে নেই। বিছানার চাদর এখনো উষ্ণ, তবুও তার অনুপস্থিতি ঘরটাকে কেমন শূন্য করে তুলেছে। মুহূর্তেই তার বুকের ভেতর অস্বস্তির ঢেউ আছড়ে পড়ে। মনে মনে ভয় পেয়ে যায়, আজ এলিনা চোখে চোখ রাখবে কি করে সে? কিভাবে বোঝাবে তাকে যে গত রাতের ঘটনা সে কি ভুলভাবে নেবে? ভাবতে ভাবতে মনের ভেতর অদ্ভুত কাঁপন জাগে। না, এলিনা নিজে এসেছিল আমার কাছে, সেই জোর করেছিল, নিজেকে বোঝানোর চেষ্টা করে জাইম। কিন্তু এই যুক্তিগুলো যেন তার নিজের কানে বিশ্বাসযোগ্য শোনায় না। মাথার ভেতর এক অদৃশ্য চাপ জমে ওঠে, যেন হাড় ভাঙা যন্ত্রণা ছড়িয়ে পড়ছে পুরো মগজে। আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? প্রশ্নটা নিঃশব্দে ভেসে ওঠে তার মনে। আর সেই প্রশ্নের উত্তর যেন কোথাও নেই। ধীরে ধীরে সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভারী পায়ের শব্দে মেঝে কেঁপে ওঠে। নীরবে নিজের পোশাক গায়ে চাপায়, যেন প্রতিটি বোতাম লাগানোর সাথে সাথে নিজের ভেতরের অস্থিরতাকেও লুকিয়ে ফেলতে চাইছে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা ধীরে ধীরে খুলে যায়। এলিনা বেরিয়ে আসে, মুখ দেখে বোঝাই যায় সে অনেক কেঁদেছে। চোখ লাল, পাপড়ি ভিজে আছে অশ্রুর দাগে, আর ঠোঁট কাঁপছে অস্থিরতায়। তার মুখে একসাথে ক্ষোভ, আঘাত আর অসহায়তার ছাপ। জাইমের বুক হুড়মুড় করে ভেঙে পড়তে থাকে। সে তাড়াতাড়ি এগিয়ে এসে হাত বাড়ায় তাকে থামানোর জন্য। এলিনা শোন, আমার কথাটা একবার শোন। কিন্তু এলিনা হাত তুলে ইশারা করে থামিয়ে দেয়, ঠান্ডা অথচ কাঁপা কণ্ঠে বলে, তুই যা এখান থেকে। জাইমের গলা ভারী হয়ে আসে, তুই যেমন ভাবছিস তেমন কিছু না, আমি ইচ্ছে করে। হঠাৎই এলিনা তার দিকে ঘুরে দাঁড়ায়, চোখে দপদপে আগুন নিয়ে চিৎকার করে ওঠে, তোকে আমি যেতে বলেছি, এখনই এখান থেকে বেরিয়ে যা, আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি এই মুহূর্তে তোর কোনো কথা শুনতে চাই না, যা বলছি। তার চিৎকারে জাইম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, মনে হয় যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। কিন্তু এলিনার রাগ থামে না। সে পাশে রাখা গ্লাসটা হাতে তুলে নেয়, মুহূর্তেই সেটা ভেঙে ধারালো কাচের টুকরো হাতে ধরে জাইমের দিকে তাকাই। বেরিয়ে যা, আমি বলছি তোকে, এখান থেকে বেরিয়ে যা। কণ্ঠে কাঁপন, কিন্তু চোখে অটল সিদ্ধান্ত। এলিনার এই উত্তেজনার রাগের সামনে জাইম আর কিছু বলতে পারে না। নিঃশব্দে এক পা দুপা পিছিয়ে যায়। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেখানে অপরাধবোধ, বিস্ময় আর হতাশা মিলেমিশে আছে। শেষমেশ দরজার দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে সে। আর ঘরে রয়ে যায় কেবল এলিনার ভারী শ্বাস আর গাঢ় নীরবতা। জাইম দরজা পেরিয়ে বেরিয়ে যেতেই এলিনা ধপ করে দরজাটা জোরে বন্ধ করে দেয়। কাঠের সাথে ধাক্কার শব্দ যেন পুরো ঘরে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। পরের মুহূর্তেই সে পা ভেঙে বসে পড়ে মেঝেতে, দুহাত মুখে চেপে ধরে হঠাৎ করে ফেটে পড়ে অঝোর কান্নায়। কোনো শব্দ আটকে রাখার চেষ্টা নেই, বরং কণ্ঠ ভরে ওঠে বেদনাময় চিৎকারে। মনে হয় যেন বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট, ক্ষোভ আর অপমান একসাথে বেরিয়ে আসছে। আমি কি করে ফেলেছি, নিজেকেই প্রশ্ন করে সে, কিন্তু কোনো উত্তর নেই। চোখের পানি থামে না, গাল বেয়ে ঝরতে থাকে, আর তার শরীর কাঁপতে থাকে নিয়ন্ত্রণহীনভাবে। এদিকে জাইম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে, পেছনে ফেলে আসে সেই ভারী নীরবতা আর তীব্র কান্নার শব্দ। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা। সে জানে এখন এলিনা উত্তেজিত, কষ্টে ভরা এই মুহূর্তে কোনো কথা বললেই তার শুধুই পরিস্থিতি আরও খারাপ করবে। তাই সে নীরবে প্রাসাদ ছাড়ে পা বাড়ায় নিজের রাজ্যের উদ্দেশ্যে। মনে মনে ভাবে, যখন এলিনা শান্ত হবে তখন সে সবটা বুঝিয়ে বলবে, নিজের সত্যিটা শোনাবে। তবে অন্তরের গভীরে এক শঙ্কা চুপচাপ বাসা বাঁধে, সেই মুহূর্ত কি সত্যিই আসবে? ঘুম থেকে উঠেই আজ অর্ষা যেন এক অচেনা মানুষ। চোখে ঠান্ডা শূন্যতা, ঠোঁটে একটু হাসি নেই। ওয়াসফান যতবার কথা বলার চেষ্টা করেছে মৃদু স্বরে রসিকতায়, এমনকি একটু খেপিয়ে, অর্ষা কেবল নীরব থেকেছে। নজর সরিয়ে নিয়েছে, যেন তার অস্তিত্বটাই উপেক্ষা করছে। সকালবেলায় ওয়াসফান তার কাছে সে এক কাপ পানির সঙ্গে একটা ওষুধ ধরিয়ে দেয় শরীরে ব্যথা কমানোর জন্য। অর্ষা চুপচাপ নিয়ে খেয়ে নেয়, তবে চোখে কোনো কৃতজ্ঞতা বা স্নেহ নেই, শুধু ঠান্ডা নিরাসক্তি। তারপর বিছানা থেকে উঠে নিজের ব্যাগ খুলে আরও একটি ওষুধ বের করে খেয়ে নেয়। সেটা গতকাল শপিংয়ের সময় কিনে এনেছিল। ওয়াসফান অবাক হয়ে তাকিয়ে থাকে। জিন হয় মানুষের, এই ধরনের ওষুধ সম্পর্কে তার কোনো ধারণা নেই। কাল রাতে অর্ষা তাকে এই ঔষধের কাজ বুঝিয়ে বলেছিল, আমি চাই না এখন কোনো বেবি আসুক,
আগে আমরা বাবা মায়ের কাছে যাব, তাদের বলবো আমাদের বিয়ের কথা, তারপর আপনি চাইলে আমি ওর আপত্তি করব না। ওয়াসফান কোনো প্রতিবাদ করেনি, কারণ সে তো ঠিক করে ফেলেছে খুব শিগগিরই অর্ষাকে নিয়ে যাবে তার বাবা মায়ের কাছে। এই কয়েকদিন তার নীরবতা আর শীতলতা মেনে নেওয়াই হয়তো ভালো। ওয়াসফান সকাল থেকে কতবার চেষ্টা করেছে কথা বলতে, মজা করতে, চোখে চোখ রাখতে, কিন্তু অর্ষা যেন দেয়ালে রূপ নিয়েছে। একটাও শব্দ নয়, একটাও দৃষ্টি নয়, শুধুই ঠান্ডা উপেক্ষা। শেষমেশ ওয়াসফানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মনের ভেতর গর্জে উঠল, কি বেয়াদব মেয়ে, সকাল থেকে আমায় ইগনোর করছে। সে কি ভুলে গেছে আমি ইগনোর সহ্য করি না? আমার সঙ্গে চিৎকার করে কথা বলা, আমায় চ্যালেঞ্জ করা আর ইগনোর করা আমার সহ্য হয় না। না, এটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস। নিজের মনে কষে বিড়বিড় করল, তবু এই বেয়াদব মেয়ে বারবার একই কাজ করে, এবং তবুও আমি কিছু বলতে পারি না। ফাজিল একটা বউ পেয়েছি, যেমন গেড়ে বসেছে আমার জীবনে, তেমনি আমার ওপর এক অদ্ভুত দখল কায়েম করেছে। ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে গর্দান ঘুরিয়ে ফেলতাম, কিন্তু এই ফাজিল বউকে কিছু বললেই আমার বুকে চিনচিনে ব্যথা করে। অসভ্য মেয়ে। এরপর আবার মনে মনে বিড়বিড় করে, আরও যা মানবকন্যাকে নিজের আসক্তি বানাতে, এরা কোনোদিনও ভালো না, এজন্যই মানবজাতি দেখতে পারি না আমি। তুই তো ভালো হয়ে গেছিস, ভালো ব্যবহার করছিস, তাই সাহসটা একটু বেশি বেড়ে গেছে ওর। নিজেকে কিছুক্ষণ বকাঝকা করলো, মাথা ঝাঁকিয়ে গভীর নিঃশ্বাস ফেললো, তবুও মনে হলো এই নীরবতা ভাঙতেই হবে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে অর্ষার পাশে বসলো, তার হাত ধরতে চাইলো, কিন্তু অর্ষা আবারও উঠে দাঁড়িয়ে একটি শব্দও না বলে ঠান্ডা চোখে ইগনোর করে হেঁটে চলে যেতে নিল। এবার সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে গেল ওয়াসফানের। বজ্রের মতো হাত বাড়িয়ে অর্ষার কবজি চেপে ধরল, এক টানে টেনে ছুঁড়ে ফেলল বিছানায়। মুহূর্তের মধ্যেই নিজে উঠে গেল তার ওপর, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। চোয়াল শক্ত করে গর্জে উঠল। অর্ষার থুতনি শক্ত করে চেপে ধরে বলে, তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করার? তুই কি আমার আসল রূপ ভুলে গেছিস? আমি আদর করি বলে মাথায় চড়ে বসবি? বল, এবার তোকে মেরে দিই, মেরে দিলে তো আর ইগনোর করতে পারবি না। এই ফাকিং ইগনোরেন্স ড্রামা আমার সামনে করবি না। অর্ষা জানে এটা সেই মুহূর্ত যখন ওয়াসফান আর মজা করছে না। সকাল থেকে সে যতবার চেষ্টা করেছে কথা বলার, ততবারই ইগনোর করেছে, এবং সে ভালো করেই জানে তার কায়েস্ত সাহেবের ধৈর্য বড়ই কম। তাই রাগের আঁচে পুড়ে যাওয়ার আগে অর্ষা ধীরে ধীরে নরম হয়ে আসে, চোখ নামিয়ে ফেলে, ঠোঁট সামান্য কেঁপে ওঠে, আর প্রতিরোধের বদলে নিঃশব্দে স্থির হয়ে থাকে তার নিচে। এরপর নরম কেঁপে ওঠা গলায় বলল, ইগনোর করব না তো কি করব? আপনি জানেন কাল আপনি আমাকে কতটা ব্যথা দিয়েছেন। আমি কত কেঁদেছি, তবুও আপনি আমাকে ছাড়েননি। আমার শরীর এখনো ব্যথায় ভরা, তবু আপনি শুধু নিজের মতো ছিলেন। তার কণ্ঠের অভিযোগে আর কষ্টে ভরা সুরে ওয়াসফনের চোখের আগুন আস্তে আস্তে নিভে গেল। সে ধীরে অর্ষার চোয়াল থেকে হাত সরিয়ে নিল, তারপর মাথা নামিয়ে অর্ষার গলায় মুখ গুজে শুয়ে পড়ল, যেন এই মুহূর্তে পৃথিবীর একমাত্র নিরাপদ আশ্রয় সে। এক লম্বা গভীর নিঃশ্বাসে টেনে নিল তার গায়ের গন্ধ, যেন তা পৃথিবীর সবচেয়ে বিরল ও মধুর সুগন্ধ, যার কাছে যে কোনো ফুলের ঘ্রাণও হার মানবে। তার নাক আলতো করে ঘষে যাচ্ছে অর্ষার ত্বকে, প্রতিটি নিঃশ্বাসে যেন সে শুধু তাকে নিজের ভেতরে বন্দি করে নিচ্ছে। কিছুক্ষণ এভাবে অর্ষার ঘ্রাণে ডুবে থেকে ওয়াসফান ধীরে প্রায় ফিসফিস করে বলে উঠল, এতে আমি কিছু করতে পারবো না জান। আমি যতবার তোমার কাছে আসব, যতবার নিজেকে তোমার মাঝে বিলিয়ে দিতে চাইব, ততবার তোমার এই ব্যথাগুলো সহ্য করতেই হবে। তুমি কাঁদবে, তাতে আমার এক ফোঁটা সমস্যাও নেই, কিন্তু শোনো, আমাকে বাধা দেওয়ার চেষ্টা কখনো একটুও করবে না। তার কণ্ঠে এক অদ্ভুত মিশ্রণ, অর্ধেক সতর্কতা অর্ধেক মোহ। তোমাকে কাছে পেলে তোমার নেশায় আমি এতটাই ডুবে যাই যে নিজের ওপর আমার আর কোনো কন্ট্রোল থাকে না। গত 1000 বছরে কোনো নারী আমাকে এমনভাবে বাঁধতে পারেনি, আর কেউ পারবেও না। আগে কখনো এতটা সত্য, এতটা নেশা কারো জন্য অনুভব করিনি, কারো কাছে যাইনি আমি। তুমি আমার জীবনের প্রথম আর শেষ নারী যার নেশায় আমি এতটা আসক্ত। ওয়াসফান আরও কাছে ঝুঁকে তার গলার নিঃশ্বাস ছুঁয়ে বলে গেল, তোমার অন্য সব কষ্টে আমার বুকে চিনচিন ব্যথা করে, কিন্তু যখন তুমি আমার দেওয়া ব্যথায় জোরে জোরে কাঁদো, তখন আমার ভেতরে একটা আলাদা শান্তি জন্ম নেয়। আমি তোমাকে সারা জীবন এভাবেই কাঁদাবো, মাই ফাকিং লিটল মনস্টার। ওয়াসফানের কথাগুলো অর্ষার কানে পড়তেই তার মন জুড়ে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। একদম ভেতর থেকে, গভীর থেকে অনুভব করল এই পুরুষটা তাকে কতটা ভালোবাসে, কতটা অন্তহীন ভালোবাসায় বন্দি করে রেখেছে তাকে। এই 1000 বছরের ইতিহাসে যে ভয়ঙ্কর বাদশা হাজারো নারীর ওপর ক্ষমতা ও শাসন চালাতে পারে,
সে কখনো তার নিজের নিয়ন্ত্রণ হারায়নি, তবে শুধুমাত্র অর্ষার জন্যই সে উন্মাদ পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা নয়, এক ধরনের বেদনাদায়ক আবেগ যা ছুঁয়ে যায় তার অন্তরার্জিত দিকগুলো। অর্ষা সেই ভালোবাসা বুঝতে পারল, যা শুধু ভালোবাসা নয়, একরকম উন্মাদের মতো একঘেয়ে অভিমান। মনে মনে ভাবল, হোক না এত ভালোবাসার মাঝেও কিছু যন্ত্রণার গল্প, তাতে কি? সে আমাকে যতটা ভালোবাসে হয়তো ততটাই ভালোবাসতে পারে অন্য কেউ নয়। মুচকি এসে নিজেকে বোঝালো, এই ভয়ঙ্কর বাদশার বুকে যেন আমার মৃত্যু বরণীয়। কিন্তু মুখে কিছু বলে না, শুধু শান্ত হয়ে শুদ্ধ হাত বাড়িয়ে ওয়াসফানকে শক্ত করে জড়িয়ে নিল। অর্ষার কোমল স্পর্শ পেয়ে ওয়াসফান বুঝতে পারল তার ছোট্ট লাড্ডুর রাগ ভেঙে গেছে। তারই সঙ্গে সাথেই সে একটু আরো জোরে গলা জড়িয়ে ধরে নাকটা গলার মাঝখানে চাপিয়ে আলতো করে ঠোঁট কামড়ে ধরে শুয়ে রইল। অর্ষার এই ঘ্রাণে তার নিজের নিয়ন্ত্রণ ফের হারাতে বসেছে, কিন্তু এবার সে একটু জোরে ঠোঁট কামড়ে নিজের ইচ্ছাকে থামালো, কারণ জানে তার লিটিল মনস্টার এখন বেশ ক্ষতবিক্ষত, বিপজ্জনক অবস্থায় আছে। কাল রাতের ঘটনার পর আজ যদি আবারও ওর উপর চাপ সৃষ্টি করে, অর্ষা আর তা সহ্য করতে পারবে না। আর যাই হোক, নিজের লিটিল মনস্টারের ক্ষতি করার সাহস ওর নেই, তাই নিজেকে সামলে নিল। চুপচাপ অর্ষাকে আঁকড়ে ধরে দুজনেই চোখ বন্ধ করে শুয়ে রইল। মনের অদৃশ্য বাঁধনে বাধা হয়েই একটা শান্ত নিঃশ্বাসের মাঝে গা ভাসালো। নিজের কক্ষে দাঁড়িয়ে ইসাবেলা জানালার পাশে, মনটা অদ্ভুতভাবে ভারাক্রান্ত। বাইরে থেকে আসা হালকা আলো জানালার ফাঁক দিয়ে তার গায়ের উপর পড়ছে, যেন এক মৃদু আলোর ছোঁয়া তার বেদনাকে সামলানোর চেষ্টা করছে। হঠাৎ পিছনের দরজা নীরবে খুলে যায়, ড্যানিয়েল প্রবেশ করে, চোখে গভীর উদ্বেগ। ইসাবেলা দ্রুত ঘুরে তাকায়, আর স্নেহ ও নিরাপত্তায় ভরে ড্যানিয়েলকে জড়িয়ে ধরে। ড্যানিয়েল ধীরে তার মাথায় হাত বুলিয়ে একটু চিন্তার ছাপ নিয়ে বলে, কি হয়েছে? তোমাকে কি কেউ কিছু বলেছে? ইসাবেলা মৃদু সুরে ফুফু করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যানিয়েল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমার জন্য আমার আমার পরিবার সবাইকে ছেড়ে এসে তোমার সঙ্গে এসেছি। আমার খুব কষ্ট হচ্ছে তাদের জন্য, তবে আমি বুঝে গিয়েছি তোমাকে কখনো মেনে নিত না, তাই তোমার সঙ্গে চলে এসেছি। তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো? ড্যানিয়েল আদুরে হাতে ইসাবেলার চুলের ভাঁজে এক স্পর্শ দিয়ে ছোট্ট করে একটা চুমু খায়। তারপর ধীরে ধীরে বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি পাগলি। তুমি কেন এমন কথা বলছো? আমি তোমার কোনো কষ্ট হতে দেব না, তোমাকে একটু ক্ষতি সহ্য করব না, সব সময় তোমাকে আগলে রাখবো, কথা দিলাম। কিন্তু তার মনে অদৃশ্য একটা ঝড় উঠছে। আমি তো তোমাকে আসলে অন্য উদ্দেশ্যে এনেছি। লর্ড ক্যালিয়নের কথা মাথায় রেখে ভালোবাসার নাটক করতেই এসেছিলাম, কিন্তু তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, এটা কখনো ভাবিনি। এখন আমি কি করব? ক্যালিয়নের উদ্দেশ্যটা আমি কিভাবে পূরণ করব? তোমাকে কষ্ট দিতে পারবো না। আর হৃদয়ের গভীরে একটা ভয় জমে, যদি তুমি একদিন আসল সত্যিটা জানতে পারো, তখন আমাকে কি এভাবেই ভালোবাসবে নাকি ঘৃণা করবে? তোমার চোখে সেই ঘৃণা কল্পনাতেও সহ্য করা যায় না। সেই ঘৃণার ভয়ে যেন তার বুক চিরে যেতে চায়। মনে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে, কষ্ট হয়ে বেঁধে যাচ্ছে তাকে। অর্ষা বারান্দায় বসে চায়ের কাপ হাতে নিয়ে ভাবনায় ডুবে গেছে। বিগত 2 দিনের স্মৃতিগুলো তার মনের পটে এক এক করে ভেসে উঠছে। প্রথম দিন যখন তারা এ ঘরে এসেছিল, ওয়াসফান তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি রান্না করতে পারো? আমি চাই না এখানে কোনো দাসী আসুক, আমাদের দুজনকে বিরক্ত করুক কেউ, তাই তুমি যদি রান্না করতে পারো তাহলে আর কাউকে ডাকবো না, আর না পারলে ডাকতেই হবে। অর্ষা লজ্জায় চোখ মুচকে করে হ্যাঁ বলেছিল। হ্যাঁ, সে রান্না করতে পারে, কিন্তু আসল কথা হলো সারা জীবন সে শুধু পড়াশোনার খোরাক হয়েছে। ডাক্তারি শিখতে ছুরি-কাঁচি চালানো শিখেছে, কিন্তু রান্নার রও জানে না। তবুও নিজেকে বড় দেখাতে হঠাৎ করেই রান্নার চেষ্টা করছিল, আর শেষমেশ আজেবাজে এক রান্না নিয়ে হাজির হয়েছিল সে। অর্ষার আজেবাজে রান্না ওয়াসফানের সামনে রেখে সে একটু নার্ভাস চোখে তাকালো। ওয়াসফান খাবারটি মুখে তুলতেই সঙ্গে সঙ্গে সেটি ফেলে দিল। এত অখাদ্য খাবার জীবনেও খায়নি সে। তার প্রাসাদে তো ভুলেও যদি খাবারে একটু এদিক ওদিক হতো, তাহলে সেটি ছুঁড়ে ফেলতো দাসীর মুখের ওপর, এরপর নতুন করে রান্না করতে হতো। কিন্তু আজ ওয়াসফান বেশ সহিষ্ণু ছিল। সে বেশি কিছু বলল না, শুধু ধীরে ধীরে বলল, তুমি রান্না পারো না এটা বললেই তো হতো, শুধু শুধু মিথ্যে বলার কি দরকার ছিল? তারপর একটু থামলো, তার চোখে একটা অদ্ভুত মিশ্রণ দেখা গেল, মজা আর আদর মিশিয়ে। আচ্ছা দাঁড়াও, আমি কোনো দাসী রাখছি, বলে সে টেবিল থেকে উঠে দাঁড়ায়। হঠাৎ করে অর্ষার চোখ ভরে এলো অশ্রু। কাঁদতে কাঁদতে কাঁধ কাঁপিয়ে বলে উঠল, আমি কিছু পারি না, আমি আপনাকে একটা ভালো রান্না করে খাওয়াতেও পারলাম না। আপনি আমাকে শুধু শুধুই বিয়ে করেছেন, আমার দ্বারা কোনো কাজ হয় না।
একটা অখাদ্য খাবার রান্না করে নিয়ে এলাম শুধু। ওয়াসফান তখনই আবার টেবিলে বসে পড়ল। অর্ষার হাতে রান্না করা সব খাবার টুকটাক খেতে লাগলো। অর্ষা অবাক হয়ে হঠাৎ কান্না থামিয়ে দিল। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এরপর ওয়াসফানের সামনে এসে বলল, কি করছেন? এসব অখাদ্য খাবার আপনার খেতে হবে না। দাসীকে ডাকুন, ওরা ভালো রান্না করবে। তখন ওয়াসফান অর্ষার হাতে হাত রেখে গম্ভীর গলায় বলল, আমি আমার বউয়ের হাতের রান্না তৃপ্তি ভরে খেতে চাই। আমাকে বিরক্ত করো না। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। অর্ষা একটু লজ্জা নিয়ে দাঁড়িয়ে থেকে দেখে ওয়াসফান যেন সত্যি প্রতিটি কামড়ে আনন্দে ভরে উঠছে, এমনভাবে তৃপ্তি নিয়ে খাচ্ছে। যখন অর্ষা তার নিজের রান্না করা খাবার খেতে চাইল, ওয়াসফান কঠোর সুরে বলে উঠল, না, এটা পুরোটা আমার জন্য, তুমি কিছু খাও না। তারপর নিজেই সেই খাবার ধীরে ধীরে সব শেষ করল। অর্ষার চোখ বড় হয়ে গেল, কিছু বলতে চাইছিল, কিন্তু ওয়াসফান চুপচাপ বসে একে একে সব খাবার পেট পূর্ণ করে ফেলল। এরপর নিজের খাওয়া শেষ করে ওয়াসফান অর্ষার জন্য বাইরে থেকে নতুন খাবার আনে। এই 2 দিন ধরে অর্ষা যতই মনে মনে নিজেকে ছোট ভাবুক, তার অখাদ্য রান্না ওয়াসফান তৃপ্তি ভরে খেতে থেকেছে। অর্ষা একবার বলেছিল দাসী এনে দিতে, কিন্তু ওয়াসফান তা মানেনি। সে বলেছে, আমার বউয়ের হাতের রান্নাই আমার জন্য যথেষ্ট। কথাগুলো ভেবে অর্ষার মুখে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। তখনই ওয়াসফান নিঃশব্দে তার পাশে এসে বসলো। ধীরে ধীরে অর্ষার হাত থেকে চায়ের কাপ নিয়ে সাইডে রাখলো। তার হাত ধরে টেনে নিল নিজের কোলে। নরম গলায় জিজ্ঞেস করলো, কি এত ভেবে মুচকি হাসছো লাড্ডু? তার গালটা টেনে একটু আদর করলো। অর্ষা কিছু বলতে পারল না, শুধু ওয়াসফানের গলা জড়িয়ে ধরে গভীর এক শান্তি পেল। ওয়াসফান ধীরে ধীরে বলল, আজ আমাদের ফিরতে হবে, সবকিছু গুছিয়ে নাও। অর্ষা হাসি মুখে বলল, যাক, আজ থেকে আর আপনাকে অখাদ্য খাবার খেতে হবে না। এবার প্রাসাদে গিয়ে ভালো খাবার খাবেন। ওয়াসফান চোখ ঝাপসা করে বলল, কে বলেছে আমি অখাদ্য খাবার খেয়েছি? এই 2 দিনের খাবারগুলো আমার এত ভালো লেগেছে যে এখন থেকে তুমি প্রতিদিন আমার জন্য রান্না করবে। প্রাসাদেও আমি শুধু তোমার হাতের রান্নাই খাবো, অন্য কারো রান্না আমি খেতে চাই না। আমার বউয়ের হাতের রান্নাই আমার আসল মজা। অর্ষা কপালে পড়া চুলগুলো কানের পেছনে সরিয়ে দিতে দিতে কথাগুলো বলল সে। অর্ষা ওয়াসফানের দিকে অবাক চোখে তাকালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। সে নরম স্বরে তাকে আলতো করে জড়িয়ে ধরল। মনে মনে বলল, আমি কি পারবো এই ভালোবাসাটা নিয়ে সারা জীবন এই লোকটার বুকে থেকে যেতে? বিছানায় পড়ে আছে এলিনার নিথর দেহ, যেন অচেতন শূন্যতার মাঝে হারিয়ে যাওয়া এক জীবনের অবশিষ্টাংশ। তার মুখ ছাই রঙা সাদা, সেই সাদাটে রংটিতে আর কোনো রক্তরাশি নেই, কোনো জীবনের আঁচ নেই। চোখ বন্ধ, কিন্তু যেন তার নিঃশ্বাসের গতি থেমে গেছে চিরতরে। হাতের নখগুলো নিঃসঙ্গ নিঃশ্বাস ছায়ার মতো মেঝেতে আঁচড় ফেলে রেখেছে। তার পাশে বসে আছে জাইম। চোখের পলকে যেন স্থির হয়ে গেছে পৃথিবীর সব আলো। তার শরীর লোহার মতো অচল, কিন্তু মনে মনে তুফান বইছে। যেন তার হৃদয়ে এক একটি স্পন্দন কেটে গেছে। মনে হচ্ছে বুকের পাঁজরগুলো সব এক একটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তার সামনে পড়ে থাকা নিথর দেহ নয়, হারানো জীবনের এক টুকরো ছবি যেন তার চোখে ভেসে উঠছে। অশ্রু তার চোখ থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সে যেন তার অন্তরের যন্ত্রণাকে থামাতে চায় না। ঘরের চারিদিকে দাসীরা স্তম্ভিত, চোখে বিষাদের কালো ছায়া, মুখে অমোঘ শোক। প্রাসাদের মহল যেন মরমর করছে গভীর দুঃখে। নিচের তলায় পড়ে আছে এলিনার বাবা। তার কান্না আর বুকের ভেতরে দংশন যেন পুরো প্রাসাদে রকমারি বাতাসের মতো ছড়িয়ে পড়ছে। মালালা এই বেদনায় নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই নীরবতার মাঝে হঠাৎ দাসীদের মধ্যে একজন কণ্ঠে চেঁচিয়ে ওঠে, কঠোর ও অমোঘ, এবার তো প্রিন্সেসকে নিতে হবে। শব্দগুলো যেন এক নিমেষেই যেন বরফের মতো ছুরির মতো ঘা দিয়ে আঘাত করলো জাইমের বুকের মর্মে। তার মুখ থেকে বের হলো আচ্ছন্ন দম বন্ধ করা চিৎকার, কোথাও নিবে না ওকে, কোথাও না। ও আমার কাছে থাকবে। ও শুধু অভিমান করেছে তাই এমন করছে। ও ছোটবেলার সেই অভ্যেসে সবসময় অভিনয় করে আমার থেকে দূরে থাকার চেষ্টা করে। তার চোখ থেকে ঝরছে অশ্রু, কিন্তু তার কণ্ঠে আছে অবিচল বিশ্বাস আর নিষ্ঠুর এক আবেগ। ধীরে ধীরে সে এলিনার কাছে এগিয়ে যায়। কাপা কণ্ঠে বলে, ওঠ এলিনা, ওঠ। না, ওঠা ঠিক না। দেখ, তুই আমার সঙ্গে এমন করবি না। আমি ভুল স্বীকার করছি, আমার সব দোষ, তবে তুই আমাকে এত বড় শাস্তি দিতে পারিস না। ওঠ, আমার কথা শোন। যা বলবি আমি সব শুনবো। যাকে বলবি আমি তাকেই এনে দেব। দরকার হলে আমি দায়ের কাছে পায়ে পড়ে যাব, আর ওকে তোকে এনে দেব। তবু তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তার কণ্ঠ আর শক্ত হতে থাকে, আর এক মুহূর্তেই সে বোমার মতো বিস্ফোরিত হয়।
চোখ লাল করে একরাশ আবোল তাবোল মিশিয়ে চিৎকার করে, তুই কেন আমাকে এভাবে ছেড়ে যাচ্ছিস? আমার জীবন ছেড়ে যাওয়ার কথা ভাবিস কেন? আমি তোকে হারাতে পারবো না। ওঠ, ওঠ, আমার কথা শোন। ওঠো, ওঠো। আর আর্তনাদে যেন পুরো প্রাসাদ কেঁপে ওঠে, কান্নার সুরে ভাসে যে গভীর কষ্ট, তা যে কেউ শুনলেই বুক কেঁপে উঠবে, প্রাণ স্তব্ধ হয়ে যায়, অসহায়তাই যে মিছিল, যে ব্যথা, সেই মুহূর্তে বাতাস সমস্ত ছড়িয়ে পড়ে। এই আর্তনাদ যেন দম বন্ধ করে দেয়, সময় থমকে যায়।